1845 সালের অক্টোবরে 129 জন ক্রু নিয়ে দুটো জাহাজ আর্কটিকের ভেতর দিয়ে একটা রুট খুঁজতে গিয়ে হিমশীতল আবহাওয়ায় বেমালুম গায়েব হয়ে যায়। কিন্তু কেউ জানতো না তাদের ভাগ্যে ঠিক কি ঘটেছিল। তারা কি আদৌ বেঁচে ছিল নাকি ঠান্ডার নরক তাদের গ্রাস করেছিল? এটা কিন্তু কোনো মামুলি ঘটনা নয়, এটা একদম সত্যি ঘটনা। বন্ধুরা, আজকে যে সিরিজটা আপনাদের সামনে এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটা খুবই এক্সাইটিং একটা মিস্টিরিয়াস সমুদ্র যাত্রার গল্প নিয়ে তৈরি সিরিজ, এবং এটার নাম হচ্ছে দ্য টেরর। একে অন্য একটা নামেও ডাকা হয় দ্য মিস্টিরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স অ্যান্ড ডেডলি স্ট্রাগল অফ দ্য ফ্র্যাঙ্কলিন এক্সপিডিশন। 1945 সালের সেপ্টেম্বরে এইচএমএস অ্যারাবাস এবং এইচএমএস টেরর নামে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি দুটো জাহাজ ইংল্যান্ড থেকে সমুদ্রের বুকে একটা প্যাসেজ অনুসন্ধানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে এদের প্রধান কাজ ছিল ক্যানাডিয়ান আর্কটিকের উত্তর পশ্চিম প্যাসেজের সর্বশেষ অনাবিষ্কৃত অংশগুলি অতিক্রম করা এবং কোনো জাহাজকে ভবিষ্যতে আরও ভালো নেভিগেশনে সহায়তা করতে পারে কিনা তা নির্ধারণে চৌম্বকীয় তথ্য রেকর্ড করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। এই যাত্রায় মানব ইতিহাসে প্রথমবারের মতো জাহাজ দুটোতে প্রোপেলার সংযুক্ত করা হয়েছিল। তবে সবচেয়ে যে বিষয়টা সবার মধ্যে আগ্রহ তৈরি করেছিল সেটা হচ্ছে ডাইভিং স্যুট। এটা নেওয়া হয়েছিল মূলত জাহাজের প্রোপেলার যদি জমাট বাঁধা বরফে আটকে যায় তাহলে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য, যাতে ডুবুরিরা এগুলো পরে পানির নিচের বরফ মুক্ত করতে পারেন। তাছাড়া এই যাত্রায় ক্যামেরা বহন করার জন্য বিশেষজ্ঞ ক্যামেরাম্যান সাথে নেওয়া হয়েছিল। নতুন নর্থ ওয়েস্ট প্যাসেজ খুঁজতে মূলত জাহাজ দুটি আর্কটিক ক্রস করার চেষ্টা করেছিল। এই যাত্রায় 3 জন কমান্ডিং অফিসার ছিলেন। এদের মধ্যে প্রথম জনের নাম ছিল স্যার জেমস ফ্র্যাঙ্কলিন, দ্বিতীয় জন ছিলেন স্যার ফ্রান্সিস ক্রোজিয়ার, এনাকে এই যাত্রার সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তৃতীয় জন ছিলেন স্যার জেমস পিট জেমস। এই যাত্রায় 2 টন তামাক, 700 লিটার মদ, 12,000-এর বেশি বই সহ বিভিন্ন ধরনের পোশাক, খেলার সরঞ্জাম, 16,000-এর বেশি খাবারের বক্স এবং নিত্য প্রয়োজনীয় আরও নানা রকমের প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়েছিল জাহাজ দুটি। এটাই ছিল প্রথমবার যখন টিনের কৌটায় ভ্যাকুয়াম উপায়ে খাবার পরিবহন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যাত্রা শুরুর কয়েক মাস পরে হুট করে জাহাজ দুটি ক্রু সহ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। প্রায় 150 বছরের বেশি সময় আগে হতভাগ্য 129 জন মানুষের ভাগ্যে কি ঘটেছিল সেটা কেউ জানতে পারেনি। জাহাজের ক্যাপ্টেন স্যার জেমস ফ্র্যাঙ্কলিন যেহেতু এই যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন, তাই এটাকে দ্য লস্ট এক্সপিডিশন অব জেমস ফ্র্যাঙ্কলিন হিসেবেও ইতিহাসে বিশেষভাবে উল্লেখ্য। জাহাজ দুটোর রহস্যজনক অন্তর্ধান এবং তাদের ভাগ্যে যা ঘটেছিল সেটাই আমরা পুরো সিরিজ জুড়ে দেখতে পাবো। তো সেই রহস্যজনক ঘটনার 5 বছর পরে 1850 সালের দিকে স্যার জেমস রস এবং স্যার জনের নেতৃত্বে একটা রেস্কিউ টিম প্যাসেঞ্জার সহ জাহাজ দুটিকে খোঁজার কাজে নেমে পড়েন। অনুসন্ধানে তারা জানতে পারেন আর্কটিকে নেলি হান্টার নামে একটা গ্রুপ রয়েছে। রেস্কিউ টিম প্রথমে তাদের কাছে যায়, তারপর একটা জাহাজের ক্যাপ্টেনের ছবি দেখিয়ে তারা তাদের কাছে জানার চেষ্টা করে নেলি হান্টার্স গ্রুপ এই জাহাজটাকে দেখেছে কিনা। তাদের আলোচনা থেকে আমরা জানতে পারি নেলি হান্টার্স জাহাজের ক্রু মেম্বারদের দেখেছিল। তারা তাদের ফিরতি পথ ধরতে বলেছিল, কিন্তু কোনো কারণে নেলি হান্টার এবং জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা কাটাকাটি হয়, আর যেটা হাতাহাতির পর্যায়েও পৌঁছে গিয়েছিল। এই ঘটনায় ক্যাপ্টেনের কোটের কয়েকটা বোতাম তাদের কাছে খুলে চলে আসে, আর তারা সেগুলো নিজেদের কাছে রেখে দিয়েছিল। কিন্তু ঠিক কি হয়েছিল সেই সময়, আর কি বা হয়েছিল এই জাহাজ দুটোর ক্রুদের ভাগ্যে, চলুন দেখা যাক। এই তদন্তের পর কাহিনী চলে আসে মূল দৃশ্যে, মানে সেই 1845 সালের সেপ্টেম্বরের দিকে। এই যাত্রায় সমুদ্রের বুকে এটাই ছিল এইচএমএস অ্যারাবাসের ক্যাপ্টেন জেমস ফ্র্যাঙ্কলিনের প্রথম দিন। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন তার জাহাজের চারিদিকে ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করছিল, কিন্তু হঠাৎ করেই জাহাজের কম্পাস অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করে। এটাই ইন্ডিকেট করছিল তারা আর্কটিকে ঢুকে পড়েছে। জাহাজের 2 ক্যাপ্টেন সহ ক্রু মেম্বার্সরা এইচএমএস টেররের ছোট্ট একটা সেলিব্রেশন করছিল। সবাই একসাথে প্রিমিয়াম হুইস্কি, ফাইন বিয়ার টং এনজয় করছিল। কয়েকজন ক্রু মেম্বার তো আবার স্টোর রুমে নিজেদের মতো করে একত্রে খাওয়া দাওয়া শুরু করেছিল। কিন্তু হঠাৎ ডেভিড নামে একজন ক্রু খাওয়ার সময় রক্ত বমি করতে শুরু করেন।
রক্তের রং এবং অন্যান্য লক্ষণগুলো পর্যবেক্ষণ করে জাহাজের ডাক্তার জানায় ডেভিড স্কারভি রোগে আক্রান্ত হয়েছে। তার এই রোগের কারণে জাহাজের অন্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই অবস্থায় ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন ডেভিডকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যান তার বেস্ট চেক আপ করার জন্য। কিন্তু এই ডাক্তার একটু স্পেশালিস্ট ছিলেন এবং সে দ্য টেররে অবস্থান করছিল। তবে এক জাহাজ থেকে অন্য জাহাজে ডেভিডকে ট্রান্সফার করার সময় অদ্ভুত রকমের বাতাস বইতে শুরু করে চারপাশে। এতে করে জাহাজের একজন ক্রু মেম্বার নিচের বরফ পানিতে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর বরফে জমে যায় এবং বলাই বাহুল্য সে মৃত্যুবরণ করে। চোখের সামনে এমন মর্মান্তিক মৃত্যু দেখে জাহাজে থাকা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে সেই ডাক্তার ডেভিডকে পর্যবেক্ষণ করে তার শরীরে স্কারভির কোনো ইনফেকশনই খুঁজে পায় না। আর এই বিষয়টা স্বাভাবিকভাবে স্বস্তিদায়ক ছিল তাদের কাছে। কিন্তু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আগেই ঘটে যায় আর একটা ঘটনা। ডেভিড যখন বিছানায় শুয়ে আছে তখন তার সামনে খোলা দেহে মাস্ক পরা একজন লোককে সে দেখতে পায় আসতে। লোকটিকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। এ সময় সেখানে ডক্টরও উপস্থিত ছিলেন। তবে অবাক করা বিষয় হচ্ছে লোকটিকে শুধুমাত্র ডেভিডই দেখতে পাচ্ছিল। ডেভিডকে এভাবে একদিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ডক্টরও তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকান। কিন্তু ডেভিড যেদিকে তাকিয়ে আছেন সেখানে তিনি কোনো কিছুই দেখতে পান না। আর ঠিক এর কয়েক মুহূর্তের পর ডক্টরের চোখের সামনেই মারা যায় ডেভিড। এরপর দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই এরাবাসের এক অফিসার ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনকে একটা এমার্জেন্সি খবর দিতে এসেছে। খবরটা ছিল জাহাজের প্রোপেলারকে অন্য কোনো দিকে ঘোরানো যাচ্ছে না, বরফের কারণে জ্যাম হয়ে গিয়েছে সেটা। এই অবস্থায় ফ্র্যাঙ্কলিন জাহাজের একজন ক্রুকে আদেশ দেন নিচে গিয়ে প্রোপেলারটা চেক করতে। ক্রু মেম্বার ক্যাপ্টেনের কথা মতো নিচে চেক করতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে নিচে যাওয়ার জন্য বিশেষ একটা পোশাক পরে, আর এটা ছিল সেই ডাইভিং স্যুট। তবে 1900 শতকের ডাইভিং স্যুট বর্তমান সময়ের চাইতে অনেক বেশি ভারী ছিল, আর এটার ওজন ছিল তখন প্রায় 30 কেজি। স্বাভাবিকভাবেই এত ওজন যে কোনো মানুষের পক্ষে ক্যারি করা কষ্টকর। এই ক্রু মেম্বারের নাম ছিল কলিন। তো নিচে নামার সময় সব ধরনের প্রস্তুতি শেষে কলিন একটা ভারী হেলমেট মাথায় দিয়ে একটা রশির সাহায্যে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। পুরো সমুদ্র তখন বরফে ঢেকেছিল, কিন্তু একটা জায়গায় কিছুটা ফাঁকা থাকায় সেই জায়গা দিয়েই কলিন নিচে নেমে যায়। পানির নিচে নেমেই কলিন দেখতে পায় জাহাজের প্রোপেলার অনেক বরফে জমে আছে। কলিন একবার চতুর্দিকে চেক করে নেয় যে আশেপাশে কোনো ক্রিয়েচার আছে কিনা, যাতে বরফ পরিষ্কার করার সময় কোনো ক্রিয়েচারের ক্ষতি না হয়। চারদিকে দেখে যখন সে নিশ্চিত হয় আশেপাশে কোনো কিছু নেই, তখন সে বরফ পরিষ্কার করতে শুরু করে। তবে এটা করা এতটাও সহজ কাজ ছিল না। কলিন একটা রডের সাহায্যে বরফগুলোকে ভাঙতে শুরু করেছিল। কিছু সময়ের মধ্যে কাজটা শেষ হওয়ার পর কলিন একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু হঠাৎ করেই সে তার মেরুদণ্ডে ঠান্ডা কিছু একটা অনুভব করতে শুরু করে। পেছনে ঘুরতেই কলিন দেখতে পায় একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে কলিন আরো দেখতে পায় এটা সেই ব্যক্তি যে জাহাজ থেকে পড়ে মারা গিয়েছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে যেন জীবন্ত এবং নতুনভাবে জীবন ফিরে পেয়েছে, কারণ ভয়ঙ্করভাবে সে ধীরে ধীরে কলিনের দিকে এগিয়ে আসছিল। এই অবয়বটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় কলিন, তাই সে দ্রুত দড়ি ধরে টানতে থাকে। আর তার কিছু হওয়ার আগেই রেস্কিউ টিম তাকে জাহাজের উপরে তুলে নেয়। জাহাজে উঠে আসার পর কলিন্সের মনে হয় সে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এ সময় ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন তার কাছে জানতে চান পানির নিচের অবস্থা সব ঠিকঠাক কিনা। কলিন পানির নিচে সবকিছু জানালেও তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কাউকে কিছুই জানান না, কারণ তার মনে হয় এটা হয়তো তার কল্পনা ছিল, আর এই বিষয়গুলো অন্যরা শুনলে তাকে হয়তো বিদ্রূপ করবে। যদিও জাহাজের পাখা থেকে বরফ সরানো হয়ে গিয়েছিল, কিন্তু এইচএমএস এরাবাসের বেশ ক্ষতিও হয়ে গিয়েছিল, কিন্তু তবুও এটা ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনকে বিচলিত করতে পারেনি। সামনে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন ক্যাপ্টেন। তার মনোবলের জোরে সে নতুন একটা উপায়ও একসময় বের করে ফেলেন। ফ্র্যাঙ্কলিন এশিয়া মহাদেশে যাওয়ার জন্য 200 মাইল অতিক্রম করে আর্কটিককে ক্রস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই সিদ্ধান্তের পেছনে একটাই যুক্তি ছিল, যদি তারা এই এক্সপিডিশনটা সম্পন্ন করতে পারেন তবে এখানে উপস্থিত সবাই ব্রিটিশ রয়্যাল নেভির থেকে হাইয়েস্ট সম্মাননা পাবে। তবে তার প্রস্তাব শুনে এইচএমএস টেররের ক্যাপ্টেন ক্রসিয়ার ফ্র্যাঙ্কলিনের এই বক্তব্যে কিছুটা দ্বিমত পোষণ করেন। এর কারণ ছিল এটা ছিল একটা চ্যালেঞ্জিং যাত্রা,
তার কাছে সবার আগে ক্রু মেম্বারদের সেফটি অনেক জরুরি ছিল। তাই ক্যাপ্টেন ক্রোজিয়ার ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনকে তার এই প্ল্যান পরিবর্তন করতে বলেন এবং নতুন পথ খুঁজতে অনুরোধ করেন। নতুন পথ দিয়ে ক্রু মেম্বারদের নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি, কিন্তু HMS এরাওয়াসের ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন তার কথার তীব্র বিরোধিতা করেন। সে ক্যাপ্টেন ক্রোজিয়ারের পরামর্শের সঙ্গে একমত হতে পারেন না। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন যেহেতু এই পুরো যাত্রার দায়িত্বে ছিলেন, তাই ক্যাপ্টেন ক্রোজিয়ারকে বরফ ভেঙে সামনে এগিয়ে যেতে নির্দেশ দেন। কিন্তু তার এই কথায় ক্যাপ্টেন ক্রোজিয়ার রেগে যান, কিন্তু তাতেও ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। ক্রোজিয়ারের পাশাপাশি জাহাজের বেশিরভাগ ক্রুরই মনে হয়েছিল এটা ফ্র্যাঙ্কলিনের একটা ভুল সিদ্ধান্ত হতে চলেছে। ফ্র্যাঙ্কলিনের ভুল সিদ্ধান্ত এবং তার রাগের জন্য জাহাজের সবাই অনেক হতাশ হয়ে পড়েছিল তার প্রতি। এরপর শুরু হয় যাত্রা। 100 মাইলের মতো যাত্রা করার পর আর্কটিকের ওয়েদার হঠাৎ করে একদিন -20 ডিগ্রির নিচে নেমে যায়। ক্রুরা দেখতে পায় তাদের সামনে জমে থাকা বরফগুলো সমুদ্র পথের রাস্তাটা ব্লক করে ফেলেছে। তাই বাধ্য হয়ে সবাই বিস্ফোরণ ঘটিয়ে বরফগুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু এত সব চেষ্টার পরেও তারা মাত্র কয়েক মাইল তাদের জাহাজটাকে নিয়ে যেতে পারে। এই অবস্থায় ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন জাহাজের বাইরে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তিনি মূলত দেখার চেষ্টা করছিলেন বরফ এখন কোথায় কেমন অবস্থায় রয়েছে, কিন্তু তার চোখের সামনে ধুধু সাদা প্রান্তর ছাড়া কিছুই ছিল না। দূর দূরান্ত পর্যন্ত শুধু বরফ আর বরফই দেখা যাচ্ছিল, কোথাও পানির কোনো অস্তিত্বই নেই। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন সবাইকে একটা জায়গায় ডেকে নেন। ক্যাপ্টেন সবাইকে দুটি দলে বিভক্ত করে দেন। দুটি টিমকে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন পূর্ব এবং পশ্চিমে নতুন পথ খুঁজে বের করার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্যাপ্টেনের বিশ্বাস ছিল হয়তো তারা নতুন কোনো উপায় নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে। যাই হোক, শেষ পর্যন্ত টিম দুটো ভাগ হয়ে রওনা হয়। একটা এক্সপিডিশন টিম এক পর্যায়ে পোলার টনিকের পাশে একটা কফিন খুঁজে পায়, যেখান থেকে তারা সেটা নিয়ে কয়েক মাইল হাঁটার পর একটা বরফের পাহাড়ের কাছে গিয়ে থামে, যেখানে অনেকগুলো বরফের ব্লক রাখা ছিল। সেখানকার পরিবেশ দেখে তাদের মনে হচ্ছিল প্রকৃতি যেন সুন্দরভাবে এখানে কিছু একটা এঁকে রেখেছে। তাদের বোটটা নিরাপদে রাখার পর তারা পাহাড়ের উপরে এক সময় উঠে আসে। অন্য পাশে কি রয়েছে সেটা দেখাই ছিল তাদের মূল লক্ষ্য। বরফের পাহাড়ের চূড়ায় উঠে তারা দেখতে পায় কিছুটা দূরে বিস্তর ভূমি দেখা যাচ্ছে। একজন ক্রু মেম্বার দূরবীনের সাহায্যে কিছু দূরেই একটা বড় পাথর খুঁজে পায়। সেটা দেখেই বোঝা যাচ্ছিল ইনুট সম্প্রদায়রা আর্কটিকের এমন পরিবেশে কিভাবে কষ্ট করে জীবনযাপন করত। বন্ধুরা, এই ইনুট সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত একটা নোট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে পড়তে পারেন। তো এরপর এক্সপিডিশন টিম পাথরের পিলারের কাছে যায় কাছ থেকে সেটাকে ভালোভাবে দেখার জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা একটা চিঠি খুঁজে পায়। এখানে আগে যারা এসেছিল তারা এই চিঠি লিখে রেখে গিয়েছিল। চিঠিটা লেখা হয়েছিল এই আশা নিয়ে যে যদি কোনো ট্রেড ক্যারাভ্যান এখান দিয়ে যায় তবে তারা হয়তো এই লেটারটি খুঁজে পাবে এবং তারা জানতে পারবে এখানকার অবস্থা সম্পর্কে। এরপর এক্সপিডিশন টিম যখন তাদের বোটের কাছে ফিরে আসে তখন বোটের অবস্থা দেখে একেবারে সারপ্রাইজড হয়ে যায় সবাই। পুরো নৌকা লন্ডভন্ড হয়ে পড়ে আছে, অথচ একটু আগেও এটা একেবারে অক্ষত ছিল। আর অদ্ভুত ব্যাপার হলো বোটের চারপাশে কোনো মানুষ বা প্রাণীর পায়ের কোনো ছাপই নেই। বিষয়টা খেয়াল করে তারা ভাবতে শুরু করে কিভাবে তাদের সাপ্লাই বোটের এই অবস্থা হলো আর কেই বা করলো। অন্যদিকে দেখা যায় ফার্স্ট এক্সপিডিশন টিমের এক ক্রুজ জাহাজে ফিরে এসেছে। তারা 11 মাইল পূর্ব দিকে খুঁজেও বরফ গলা পানির কোনো সন্ধান পায়নি। এই বিষয়ে সে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের কাছে যখন রিপোর্ট করে তখন ক্যাপ্টেন অবাক হয়ে তার কাছে জানতে চায় কেন সে একা ফিরে এসেছে। তখন সেই ক্রু মেম্বার জানায় তাদের কাছে যে পরিমাণ খাবার দেয়া হয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছিল। তারা কোথাও কোনো খাবারের সন্ধানই পায়নি, অর্থাৎ ফুড সাপ্লাই নেই। এই কথাটা শুনে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন এবার ভয় পেয়ে যায়। তার মনে হয় যদি তাদের খাবার শেষ হওয়ার আগে তারা যাত্রা শুরু করতে না পারে তাহলে তারা এই বরফে জমা আর্কটিকে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। অন্যদিকে বোট হারানো সেই এক্সপিডিশন টিম সেখানেই ক্যাম্প করে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তাদের প্ল্যান ছিল রাতটা কোনো মতে কাটিয়ে সকালে জাহাজে ফিরে যাবে, কিন্তু মাঝরাতেই হঠাৎ করে শুরু হয় গন্ডগোল। হঠাৎ করেই তাদের সামনে উপর থেকে কিছু একটা পড়তে শুরু করে। কাছে গিয়ে এক ক্রু মেম্বার দেখতে পায় ফুটবলের সাইজের মতো বড় বরফের টুকরো পড়ে আছে সেখানে। আর এর কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে বড় বড় সাইজের বরফ পড়তে শুরু করে।
তাদের জ্বালানো আগুনের মধ্যেও বরফের গোলা পড়ে আগুনটাও নিভে যায়। এমনকি বড় সাইজের বরফ একজন ক্রু মেম্বারের মাথায় পড়লে সে আহত হয়। এই অবস্থায় সবাই দৌড়ে তাদের তাঁবুর ভেতরে গিয়ে আশ্রয় নেয়। আতঙ্কিত হয়ে কিছুক্ষণ তাঁবুর মধ্যে অবস্থান করার পর হঠাৎ তারা কোনো এক ধরনের জানোয়ারের গর্জনের আওয়াজ শুনতে পায়। আর এটা শুনে ক্রুরা ভাবে হয়তো এই জানোয়ারই তাদের সাপ্লাই বোটটা লন্ডভন্ড করে দিয়েছিল। জানোয়ারটা যদি না যায় তাহলে তারা শান্তিতে ঘুমোতে পারবে না। তাই মনে সাহস সঞ্চার করে একজন ক্রু রাইফেল হাতে বাইরে বের হয়ে জানোয়ারটিকে খুঁজতে থাকে। কিন্তু হঠাৎ সে তার সামনে একটা ছায়া দেখতে পায়, আর সেই ছায়ার দিকে সে নির্দ্বিধায় গুলি করে। তার মনে হয় গুলিটা কিছু একটাকে আঘাত করেছে, কিন্তু কাছে গিয়ে সে দেখতে পায় একটা লোক গুলি খেয়ে পড়ে আছে, এবং এই লোকটা ছিল ইনুট সম্প্রদায়ের লোক। সে একজন বয়স্ক লোককে গুলি করেছে। লোকটির সাথে তার মেয়েও ছিল। মেয়েটি তার বাবার এই অবস্থা দেখে ক্রু মেম্বারদের উপরে এবার রাগারাগি করতে শুরু করে। লোকটির গায়ে গুলি লাগায় এই ক্রুদের কাছেও বেশ খারাপ লাগছিল। এরপর সেই ক্রু মেম্বার্স আহত লোকটিকে নিয়ে দ্রুত জাহাজে ফিরে আসে তার ট্রিটমেন্ট করার জন্য। তাদের ধারণা ছিল জাহাজের ডক্টর তাকে হয়তো বাঁচাতে পারবে। ডক্টরও আহত লোকটিকে খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছিল এবং তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করার চেষ্টা করছিল। কিন্তু লোকটির মেয়ে ডাক্তারকে এ সময় বাধা দেয়। আসলে মেয়েটি ভেবেছিল ক্রুরা এবং জাহাজে থাকা ডক্টর তার বাবার হয়তো ক্ষতি করতে চাইছে, তাই সে ট্রিটমেন্ট করতে বাধা দেয়। কিন্তু ক্যাপ্টেন ক্রোজিয়ার মেয়েটিকে ভালোভাবে বোঝায় যে তারা তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছে। আসলে ক্যাপ্টেন ক্রোজিয়ার ইনুটদের ভাষাতে আগে থেকেই পারদর্শী ছিলেন। এরপর বৃদ্ধ লোকটিকে ডক্টর পর্যবেক্ষণ করে জানায় বুলেট শরীরের অনেক ভেতরে ঢুকে গিয়েছে, এটাকে বের করা এতটা সহজ হবে না। এটা শুনে মেয়েটি এবার কান্না করতে শুরু করে। সে তার বাবাকে যেভাবেই হোক বাঁচাতে বলে তাদেরকে। তার বাবাকে ছাড়া সে চলতেই পারবে না। এ সময় সেখানে ক্যাপ্টেন ক্রোজিয়ার সহ সবাই উপস্থিত ছিল। এদিকে আহত লোকটিরও সময় ফুরিয়ে এসেছিল। জীবনের এই অন্তিম সময়ে এসে লোকটা তার মেয়েকে অদ্ভুত একটা কথা বলে। সেই কথা শোনার পর মেয়েটি তার বাবাকে বিছানা থেকে কিছুটা তুলে ধরার চেষ্টা করে। একই সাথে সে সবাইকে বলে তার মৃত্যু যেন বরফে হয়। কিন্তু এখান থেকে নেয়ার জন্য ট্রেজার আনার আগেই বৃদ্ধ লোকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছান ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন। মৃত লোকটাকে দেখেও তার মধ্যেও কোনো দুঃখবোধ হতে দেখা যায় না, বরং সে অমানবিক একটা কাজ করতে নির্দেশ দেয় ক্রুদের। সে তার জাহাজে বাড়তি কোনো ঝামেলা চাচ্ছিল না। ফলে সে লেডি সাইলেন্সকে মানে ইনুট মেয়েটাকে ধাক্কা মেরে জাহাজ থেকে বের করে দিতে বলেন। কিন্তু ক্যাপ্টেন ক্রোজিয়ার এটা করতে চাইছিলেন না। এর কারণ ছিল গত রাতে সেই প্রাণীর গর্জন। ক্রুরা বলেছিল বাইরে অতিকায় কোনো জন্তু রয়েছে। তবে ক্রোজিয়ার একই সাথে সিদ্ধান্ত নেন তিনি এই অতিকায় জন্তু টুনা ক্যাটাকে শেষ দিকে ছাড়বে। ক্যাপ্টেন ক্রোজিয়ার লেডি সাইলেন্সকে সেফটির জন্য তাকে এই সেমেস্টেররে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপর ডক্টর দুজন ক্যাপ্টেনকে ক্যাপ্টেন গ্রাহামকে হত্যার খবরটা জানান। সে নিজে একটা জানোয়ারকে ক্যাপ্টেন গ্রাহামকে কামড়াতে দেখেছিল। সেখানে সেই জানোয়ারের পায়ের ছাপও ছিল এবং সেটা দেখতে ছিল অতিকায় এক মেরু ভল্লুকের মতো। কিন্তু সেখানে ক্যাপ্টেন গ্রাহামের কোনো বডি পাওয়া যায়নি। অনেক রক্ত পড়েছিল সেই স্পটে। এছাড়াও ডক্টর ক্যাপ্টেনদের আরেকটা শকিং নিউজ দেয়। সে যখন বয়স্ক ইনুট সম্প্রদায়ের লোকটির ট্রিটমেন্ট করছিল তখন সে খেয়াল করে লোকটির একটা জিহ্বা মিসিং। তার ধারণা হয়তো ধারালো কোনো কিছু দিয়ে এই বৃদ্ধর জিহ্বাটা কেটে ফেলা হয়েছিল। এরপর ক্যাপ্টেন ক্রোজিয়ার এই সেমেস্টেররে ফিরে আসেন। সে লেডি সাইলেন্স মানে সেই উপজাতি মেয়েটির কাছে অনুরোধ করেন সে যেন সেই অতিকায় জন্তু যেটা গত রাতে গর্জন করছিল সেটা সম্পর্কে তাদেরকে জানায়। কিন্তু লেডি সাইলেন্স ক্যাপ্টেনকে কোনো উত্তরই দেয় না, বরং মেয়েটি জবাব দেয় যদি সে তার ক্রুদের বাঁচাতে চায় তাহলে ক্যাপ্টেন যেন তাদের জাহাজকে দ্রুত এখান থেকে সরানোর ব্যবস্থা করেন, না হলে টুনাক তাদের শেষ করে দেবে। এ কথাই ক্যাপ্টেন বুঝতে পারেন এই জন্তুটাকে এরা টুনাক নামে ডেকে থাকে। এবার ক্যাপ্টেন বলে তাদের জাহাজ জমাট বাঁধা বরফে ভেসে গিয়েছে, বরফ না গলা পর্যন্ত তাদের কিছুই করার নেই। অন্যদিকে দুজন ক্রু সম্প্রতি মারা যাওয়া বৃদ্ধ ইনুট লোকটির লাশ যখন সরানোর ব্যবস্থা করছিল তখন তারা লাশের পোশাকের মধ্য থেকে কিছু একটা খুঁজে পায়। তাদের একজন লাশের কাছে একটা ক্যারভিন পোলার বিয়ারের মতো কিছু একটা দেখতে পায়, আরেকজন লাশের পোশাকের মধ্য থেকে হ্যামনেড ফিঙ্গারও খুঁজে পায়। কিন্তু এসব দেখে জাহাজের এক বিজ্ঞ ক্রু সেগুলোকে লাশের ভেতরেই রাখতে বলেন। তারপর মৃত ইউনিটের সমস্ত জিনিসপত্র তার মেয়ের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এগুলো হাতে পেয়ে
লেডি সাইলেন্স খেয়াল করে সেখান থেকে দুটো জিনিস মিসিং। তাই সে দ্রুত সেই ক্রুদের কাছে যায় যারা তার বাবার লাশ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সে দেখতে পায় অনেক দেরি হয়ে গিয়েছে, লাশটা দাফন করার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে এরা। এদিকে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন টোনাকির এক্সিস্টেন্স সম্পর্কে একেবারে বিশ্বাসই করতে চাইছিলেন না। তাই তিনি ক্রুদের একসময় আদেশ দেন আশেপাশের কোথাও বরফ করে বৃদ্ধ লোকটির লাশ সেখানে ফেলে দিতে, যাতে বডিটা একদম বরফের নিচে চলে যায়। ক্যাপ্টেনের কথা মতো কাজ করে ক্রুরা এবং এটা নিশ্চিত করতে তারা একটা লম্বা লাঠি দিয়ে বডিটাকে নিচের দিকে ধাক্কাতে শুরু করেন। তাদের এই কাণ্ডটাকে কিন্তু কোনোভাবে মৃতদেহের সাথে সভ্য আচরণ বলা যাবে না। মূলত এভাবেই তারা সেই লোকটিকে ইনসাল্ট করতে থাকে। মেয়েটির চোখের সামনে যখন তার বাবার এই ধরনের অপদস্থ করছিল, তখন এসব কিছু দেখে লেডি সাইলেন্স সিদ্ধান্ত নেয় তাদেরকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দেবে সে। তাই জাহাজ থেকে খানিকটা দূরে বরফের উপরে একটা সার্কেল আঁকে মেয়েটা। সে আসলে টোনাককে ডেকে আনার জন্য ইগলু বানাতে চাচ্ছিল। এই ইনুট উপজাতির লোকেরা এই মেরুভর লোকটাকে এভাবেই ডাকার চেষ্টা করত। তারা একে অনেকটা ঐশ্বরিক শক্তি হিসেবেই দেখত। কিন্তু আমরা জানি ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন টোনাকের ফিরে আসা নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না। সে তার কয়েকজন ক্রু মেম্বারদের অর্ডার দেন তারা যেন একটু দূরে তাঁবু টানিয়ে তার জন্য হুইস্কির ব্যবস্থা করে। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের প্ল্যান ছিল যদি এখানে টোনাক আসেও তাহলে তারা সবাই মিলে সেই প্রাণীটিকে মেরে ফেলবে। দুজন ক্রু মেম্বার কিছু ইঁদুরকে ধরে এনে তো সেটাকে তাঁবু থেকে কিছুটা দূরে ঝুলিয়েও রাখে সেই পশুটাকে প্রলুব্ধ করার জন্য। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন ক্রুদের এরকম কর্মকাণ্ডে বেশ খুশি হন। এর মধ্যে ফ্র্যাঙ্কলিন গোডসায়ার নামে এক ক্রুকে একটা ক্যামেরা নিয়ে তাদের সবার গ্রুপ ফটো তুলতে বলেন। গোডসায়ারও সেটাই করে, কিন্তু ছবি তুলতে গিয়ে লোকটা টোনাককে দেখতে পায় তার লেন্সে। এটা দেখে সে দ্রুত ছবি তুলে তার ক্যামেরা নিয়ে পালিয়ে আসে। গোডসায়ার চলে যাওয়ার পর হঠাৎ করে তাঁবুর উপরে শুরু হয় টোনাকের আক্রমণ। এ সময় একজন ক্রু মারা যায়। বাকি ক্রু মেম্বাররা একটার পর একটা গুলি করতে থাকে সেই অজানা জন্তুটার উপর। চোখের সামনে এরকম ভয়ঙ্কর জন্তুকে দেখে এবার ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন টোনাকের অস্তিত্বকে বিশ্বাস করতে বাধ্য হন। অন্যদিকে গান শটের আওয়াজ শুনে ক্যাপ্টেন ক্রোজিয়ার HMS টেরর থেকে টেলিস্কোপ দিয়ে বাইরে কি হচ্ছে সেটা দেখতে থাকেন। তিনি দেখতে পান ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন এবং তার ক্রুরা জাহাজের দিকে গুলি ছুটতে ছুটতে ছুটে আসছে। তারা কি দেখে বা কার উদ্দেশ্যে গুলি ছুটছে সেটা দেখা যাচ্ছিল না। আর বিষয়টা দেখে ক্যাপ্টেন ক্রোজিয়ার তার লোকদের তাদেরকে সাহায্য করার আদেশ দেন। সাথে সাথে সৈন্যরা জাহাজ থেকে নেমে আসে বরফের উপর। অন্যদিকে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন তখনও সাহায্যের জন্য চিৎকার করে যাচ্ছিলেন। তিনি HMS অ্যারেবাসের কাছে সাহায্য চাইতে একটা বরফের পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। টোনাক ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনকে নিচের দিকে টেনে নামিয়ে আনেন। এরপর তাকে চোখের নিমেষে টেনে নিয়ে সেই গর্তের কাছে গিয়ে হাজির হয় যেখানে একটু আগে তারা সেই বৃদ্ধ লোকটিকে ফেলে দিয়েছিল। মুহূর্তের মধ্যেই এতগুলো মানুষের চোখের সামনে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনকে নিচের গর্তে ফেলে দেওয়া হয়। নিচে পতনের সময় বুক ফাটা আর্তনাদ করে ফ্র্যাঙ্কলিন সবাইকে জানান দিচ্ছিলেন তিনি কত কষ্টে তার জীবনটা ত্যাগ করছেন, আর তার এই বুক ফাটা আর্তনাদ সবাই শুনতে পাচ্ছিল। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের চিৎকার দূর থেকেও শোনা যাচ্ছিল। এর কিছু সময় পর ক্যাপ্টেন ক্রোজিয়ার যখন সেই বরফের গর্তের কাছে এসে পৌঁছান, তখন তিনি আর ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনকে সেখানে দেখতে পান না, কারণ ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন ততক্ষণ হিম শীতল বরফের পানির গভীরে তলিয়ে গিয়েছেন। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন তার অমানবিক কাজের শাস্তি অলরেডি পেয়ে গিয়েছিলেন। অন্যদিকে এর মধ্যে জেমস নামে অন্য এক ক্যাপ্টেন সেখানে এসে জানায় একটা জায়গা থেকে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের পায়ের কিছু অংশ তারা খুঁজে পেয়েছে, যেটাকে টোনাক হয়তো ফ্র্যাঙ্কলিনের দেহ থেকে ছিঁড়ে নিয়েছিল। সেখানে টোনাকের বড় বড় পায়ের ছাপও ছিল। জেমস যখন বরফে তৈরি করা সেই গর্তের কাছে এরপর এসে দাঁড়ান, তখন তিনি ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনকে উদ্ধারের একটা শেষ চেষ্টা করতে থাকেন। কিন্তু তখন তিনি নিচের দিকে দেখতে পান পানি পুরোপুরি রক্তে লাল হয়ে আছে। তা সত্ত্বেও ক্রু মেম্বারদের দড়ি নিয়ে আসার নির্দেশ দেন তিনি। আসলে ক্যাপ্টেনের বডি জেমস উদ্ধার করতে যাচ্ছিল, কিন্তু সেটা স্বাভাবিকভাবেই আর সম্ভব হয় না। তো পুরো পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের মৃত্যুর পর তারা একটা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো বৃদ্ধ ইনুটের মতো তার আর ফিউনারেল করা সম্ভব হয় না, বরং সেটা এতটা দ্রুত করা সম্ভবও ছিল না। সেদিন গোডসায়ার ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের সেই কাটা পাটা সাদা কাপড়ে মুড়িয়ে ফিউনারেলের জন্য প্রস্তুত করেন।
এরপর সেটাকে নেভি কফিনে রাখা হয়। এইচএমএস অ্যারাবাসের ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের ফিউনারেলে একটা গান গেড়ে তারা তাকে বিদায় জানান। আর এভাবেই শেষ হয় ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের অধ্যায়। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের মৃত্যুতে ক্যাপ্টেন জেমস অনেক ভেঙে পড়েছিলেন। ওদিকে এইচএমএস অ্যারাবাসের দায়িত্ব ক্যাপ্টেন ক্রোজিয়ারের উপরে এসে পড়েছিল। তাকে এই জাহাজের পাকাপোক্তভাবে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়, আর এটা নিয়ে কারো মধ্যেই কোনো দ্বিমত ছিল না। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন একজন জেন্টলম্যান ছিলেন। সে প্রতিনিয়ত আগের প্ল্যান বাদ দিতেন এবং সেই সাথে বাড়ি ফেরার জন্য নতুন রাস্তা খুঁজতেন। অন্যদিকে বৃদ্ধ ইনুট লোকটি মৃত্যুর পর টুনাক নতুন কোনো মানুষকে খুঁজছিল যার সাথে সে কন্ট্যাক্ট করতে পারত। লেডি সাইল্যান্স মানে সেই বৃদ্ধের মেয়েটা ছিল এটার জন্য উপযুক্ত একজন মানুষ। লেডি সাইল্যান্সকে আমরা এবার একটা স্নো হাউসে দেখতে পাই। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একটা ধারালো ছুরিতে ধার দিচ্ছে, কিন্তু হঠাৎ করে সে বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। লেডি সাইল্যান্স শব্দটা শুনে বাইরের দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখে টুনাক ফিরে এসেছে। সেটার নিঃশ্বাসে পরিবেশ ভারী হয়ে উঠেছিল এবং বরফ পড়তে শুরু করেছিল, আর দৃশ্যটা ছিল প্রচণ্ড ভয়ানক। কিন্তু এখন পর্যন্ত সেভাবে দেখা না দেয়া এই টুনাক নামের অজানা জানোয়ারের ভয় দূর করে লেডি সাইল্যান্স সাহস করে তাঁবুর বাইরে বের হয়ে আসে। কিন্তু সেখানে সে টুনাককে দেখতে পায় না। তবে তার আশ্রয়স্থল থেকে কিছুটা দূরে সে একটা মৃত প্রাণীকে দেখতে পায়। এটা আসলে টুনাকের পক্ষ থেকে লেডি সাইল্যান্সের জন্য একটা উপহার ছিল। সে জানতো বাবা হারিয়ে মেয়েটা অসহায় হয়ে পড়েছে এবং খাবারের অভাবে রয়েছে, তাই সে এটাকে এখানে এনে ফেলে রেখেছিল। অনেক সময় ধরে লেডি সাইল্যান্স টুনাকের সাথে কোনো যোগাযোগ করেনি, তাই লেডি সাইল্যান্সের কাছে এখন আর কোনো অপশন ছিল না। আচ্ছা, এখানে লেডি সাইল্যান্স বলছি এর কিন্তু বিশেষ একটা কারণ আছে, কারণ এই মেয়েটার পুরো সিরিজের কোথাও তেমন একটা কোনো কথাই বলেনি। মূলত সেই কারণেই ফান করে এটা বলা হয়েছে। যাই হোক, ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনকে মেরে ফেলার পরও কিন্তু শান্ত হয়নি টুনাক। সে জাহাজের আরও কিছু ক্রু মেম্বারদের একের পর এক খুন করেই চলেছিল। এরকমই একটা ঘটনায় একদিন ক্রোজিয়ার সহ জাহাজের 3 জন ক্রু আটকে পড়াদের রেস্কিউ করার জন্য যায়, কিন্তু একজনকে ওরা জাহাজে থাকতে বলে। কিন্তু সেই লোকটা জাহাজে থাকতে ভয় পাচ্ছিল। সে ক্রোজিয়ারকে অনুরোধ করে তারা যেন তাকে তার সাথে নিয়ে যায়, আর শেষ পর্যন্ত তার অনুরোধে ক্রোজিয়ার রাজি হয়। ক্যাপ্টেনের নেতৃত্বে রওনা দেওয়ার পর দলটা বিভিন্ন ছোট্ট দলে বিভক্ত হয়ে চারপাশটা খুঁজতে শুরু করে। এর মধ্যে ক্যাপ্টেন ক্রোজিয়ার সেই ছেলেটাকে নিয়ে একটা দিকে এগিয়ে যায়। একটু এগিয়ে সে দেখতে পায় বরফের উপরে একটা বডি পড়ে আছে। দূর থেকে দেখে যদিও বোঝা যাচ্ছিল না লোকটা মৃত নাকি জীবিত, তবু জাহাজের কোনো ক্রু ভেবে ক্রোজিয়ার চেক করার জন্য সেই বডির কাছে যান। কিন্তু তিনি সেখানে গিয়ে দেখতে পান বরফের উপর শুধু রক্ত লেগে আছে, কোনো বডি ছিল না সেখানে। আর এটা দেখে ক্রোজিয়ারের বুঝতে বাকি থাকে না আসলে এটা ছিল একটা ট্র্যাপ। এরপর ক্রোজিয়ার তার সাথে আসা সেই ইয়ং সোলজারকে ডাকতে থাকেন, কিন্তু তার কোনো রেসপন্স পাওয়া যায় না। যেখানে সে সেইলারকে রেখে এসেছিল সেখানে গিয়ে সে দেখতে পায় ছোপ ছোপ রক্ত পড়ে আছে, আর ক্যাপ্টেন বুঝতে পারে টুনাক অলরেডি তাকে নিয়ে গিয়েছে। এরপর মনে একরাশ কষ্ট নিয়েই ক্রোজিয়ার জাহাজে ফিরে আসেন। তিনি বুঝতে পারেন টুনাক শুধুমাত্র ভয়ঙ্কর কোনো প্রাণী নয়, বরং এটা অনেক আগে থেকে ইন্টেলিজেন্ট এবং আর্কটিকের তীব্র ঠান্ডায় দিনের পর দিন বেঁচে থাকতে সক্ষম। তাছাড়া এখন তার সাহস যেন বেড়েই চলেছে। বহুদিন ধরে আর্কটিকের এই অঞ্চলে সূর্যের আলোর দেখা মেলেনি, চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তাই টুনাকের জন্য তাদেরকে শিকার করা খুব সহজ ছিল। ইয়ং সোলজারের মৃত্যুর জন্য ক্রোজিয়ার অনেকটা ভেঙে পড়েছিলেন। তার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করছিলেন। তবে একই সাথে সেই নতুন রুট দিয়ে ক্রুদেরকে বাড়ি পাঠানোর প্ল্যানটাকে সেখানেই তিনি ড্রপ করতে বাধ্য হন। সেই মুহূর্তে তার কাছে ক্রুদের সুস্থভাবে বাড়িতে ফেরানোটাই জরুরি ছিল। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের খামখেয়ালিপনা এবং তার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আজকে তাদের সবাইকে ভুগতে হচ্ছে। অনেকে এর মধ্যে ভুতুড়ে এক প্রাণীর হাতে মারাও গিয়েছে। ক্রোজিয়ার তাকে বলেছিল বরফ গলে গেলে নতুন রাস্তা খুঁজতে, কিন্তু প্রয়াত জেদি ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন তার কোনো কথাই শোনেননি। ক্রোজিয়ার ক্রুদের এই অবস্থায় অনেক হতাশ হয়ে পড়েছিলেন। এখন তার কিছু বলারও ছিল না। এরপর কয়েকটা দিন পার হয়। একদিন সেই বহুল প্রতীক্ষিত রাত পোলার নাইট চলে আসে। পোলার নাইট কি সেটা আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, কিন্তু তা সত্ত্বেও জাহাজের সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল টুনাকের কারণে। জাহাজের একজন সদস্য যার নাম ছিল হিকি, সে একদিন দেখতে পায় জাহাজের এক লোক নিচের দিকের কিছু একটা দেখছে, আর তাকে দেখে বন্দুক হাতে নিয়ে হিকি তার কাছে গিয়ে জানতে চায় সে কি দেখছে।
কিন্তু লোকটি তার কোনো জবাব দেয়া তো দূরে থাক, কোনো নড়াচড়াই করছিল না। ফলে হিকির মনে কিছুটা ভয় দেখা দেয়। যদিও হিকি একটু ভয় পাচ্ছিল, কিন্তু একটু পরেই মনে সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে গিয়ে সে লোকটিকে মৃদু ধাক্কা দেয়। ফলে দেখা যায় লোকটি আচমকা মাটিতে পড়ে গিয়েছে। হিকি দেখতে পায় লোকটি অনেক আগেই বরফে জমে মারা গিয়েছে। হয়তো অনেক সময় ধরেই সে এখানে এভাবেই ছিল, কিন্তু এটা ঠিক বোঝা যাচ্ছিল না সে কবে মারা গিয়েছিল এবং নিচের দিকে তাকিয়ে সে কি দেখছিল। এই পরিবেশটা হিকিকে আরো ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে টোন্যাক এখনো চলে যায়নি। সে যে কোনো সময় আবার সবার উপরে আক্রমণ করতে পারে। হিকির আরো মনে হতে থাকে লেডি সাইলেন্স টোন্যাককে দিয়ে হয়তো এসব কিছু করাচ্ছে। তাই সে এবার দুজন ক্রু মেম্বারকে আদেশ দেয় লেডি সাইলেন্সকে ধরে আনার জন্য। হিকির এই মনোভাবের বিষয়টা সবাই মেনে নেয় এবং অনেক ক্রু মেম্বার হিকিকে সম্মান করতেও শুরু করে এবং মুহূর্তের মধ্যেই হিকি সবার চোখে হিরো বনে যায়। আর এর কিছুক্ষণ পর হই হুল্লোড় শুরু হয় সেখানে। সবাই মিলে আনন্দ করতে থাকে, কারণ তারা লেডি সাইলেন্টকে ধরতে পেরেছিল। তবে এর মধ্যেই হঠাৎ সেখানে ক্যাপ্টেন ক্রোজিয়ার চলে আসেন। সে এই হই হুল্লোড় দেখে এবার গান ফায়ার করে। ফলে সবার আনন্দ উল্লাস মুহূর্তেই থেমে যায়। পরিবেশ কিছুটা শান্ত হলে ক্যাপ্টেন ক্রোজিয়ার সবাইকে বলেন কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। লেডি সাইলেন্সকে এভাবে কষ্ট দেওয়ার অধিকার কারণেই ক্যাপ্টেনের অনুমতি ছাড়া লেডি সাইলেন্সকে আটক করে তারা অলরেডি নিয়ম ভঙ্গ করেছে, এজন্য তাদের শাস্তি প্রদান করা হবে। এরপর ক্যাপ্টেন আরও নির্দেশ দেন যারা এই কাজের সাথে জড়িত তাদের 20টি করে বেত্রাঘাত করা হবে। আর এই কথা শুনে হিকি ক্যাপ্টেন ক্রোজিয়ারের সামনে তার সিদ্ধান্তের প্রতিবাদ করে। সে বলে আপনার আমাদেরকে শাস্তি না দিয়ে লেডি সাইলেন্সকে ফাঁসিতে ঝোলানো উচিত। আমি শুধু এইসব কিছু শেষ করতে চেয়েছিলাম। ক্রোজিয়ার হিকির কথা শুনে এবার ক্ষুব্ধ হয়ে যায়। সে 20টি বেত্রাঘাতের পরিবর্তে তাকে 30টি বেত্রাঘাত দিতে বলেন। এরপর সবার সামনে অর্থাৎ সেখানে উপস্থিত থাকা সব ক্রুদের সামনে হিকিকে নগ্ন করে বেত্রাঘাত করা হয়। হিকি নিজের হিরোইক স্ট্যাটাস ধরে রাখতে চুপচাপ সব ব্যথা সহ্য করে। সে মুখ দিয়ে কোনো সত্যই করে না। হিকি মুখ বুজে ব্যথা সহ্য করছিল, কারণ তার পরিকল্পনা ছিল আরো অনেক বড়। সে এই এক্সপিডিশনে এসেছিল মূলত একটা লক্ষ্য নিয়ে। আর সেটা কি আমরা সামনেই সেটা জানতে পারবো। তো পরের পর্ব দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরের পর্বের নোটিফিকেশনটা সবার আগে আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল দ্য টেররের প্রথম পার্টের এক্সপ্লেইন। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। সে পর্যন্ত সাথে থাকবেন আশা করি।